হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেল ফিজিক্স পড়িতে সকলকে স্বাগত। আমি রাজকুমার দেব শুরু করতে চলেছি আজকের ভিডিও। এর আগের ভিডিওতে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট সম্পর্কে জেনেছিলাম। আজকে জানার টপিকটা হলো, অর্থাৎ আজকে জানার বিষয় হলো ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ দুটি ভেক্টরের সাহায্যে কি করে আমরা একটি ভেক্টরকে জন্ম দিতে পারি, অর্থাৎ দুটি ভেক্টরের গুণফলের সাহায্যে কি করে অপর একটি ভেক্টর জন্মায়। তাহলে আজকে আমাদের বোঝার বিষয় হলো ভেক্টর প্রোডাক্ট और क्रॉस প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কেন বলা হয়? কারণ ক্রস প্রোডাক্ট বলার কারণ হলো আগেরটা যেমন দুটি ভেক্টরের গুণফলে একটা স্কেলার রাশি জন্ম হয়েছিল, তো সেটাকে বোঝানোর জন্য একটা চিহ্ন ডট দিয়ে বোঝানো হয়, গুণের চিহ্নটা। কিন্তু এখানে দুটি ভেক্টর রাশি জন্মের ফলে যে নতুন ভেক্টর সি এর জন্ম হবে, তাকে এই গুণটাকে আগের থেকে আলাদা করার জন্য আগে যেমন ডট ব্যবহার করেছিলাম, এখন ক্রস বলে একটা সিম্বল ব্যবহার করছি। দ্যাটস ওয়াই এটা হলো ক্রস প্রোডাক্ট। এবার বিষয়টা হলো ক্রস প্রোডাক্টটা আসছে কিভাবে। তো সেখানটায় যাওয়ার আগে আমি একটু অন্য কথা বলি। আমরা সকলেই আয়তন সম্পর্কে জানি। আয়তন কি জিনিস? আমাদের এই ত্রিমাত্রিক পৃথিবীতে বা ত্রিমাত্রিক জগতে কোনো একটি বস্তু যতটা স্থান দখল করে থাকে সেটি হলো তার আয়তন। যেমন ধরা যাক একটা ফুটবল কতটা জায়গা দখল করে আছে সেটা হলো তার আয়তন। আবার তার মানে কি, আয়তন হলো কি একটা জায়গা। আয়তনের কোনো ডিরেকশন বা অন্য কিছু থাকার কথা নয়, এবং থাকেও না। আয়তন জাস্ট একটা জায়গা, একটা ইমাজিনারি স্পেস। মানে আয়তনকে তুমি ফিল করতে পারবে ওর চারদিকে কতটা জায়গা দখল করেছে সেটার সাহায্যে। কিন্তু আয়তন যখনই আয়তনের সঙ্গে ঘনত্ব ইনক্লুড হবে, তখন সেটা একটা বস্তুতে পরিণত হবে। একটু ইমাজিন করে ভাবো ব্যাপারটাকে। মানে একটু ইমাজিন করো, ত্রিমাত্রিকে শূন্যে একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। তাহলে তোমরা তৈরি করতে পারবে একটি আয়তঘনকের শেপ। এবার সেই আয়তঘনকের শেপে যদি মলিকুলগুলো বসাতে শুরু করো, তাহলে তৈরি হবে একটি আয়তঘনাকৃতি বস্তু। যেমন আমি একটা দেখাই। এই যে আয়তঘনকের বস্তুটা, এখানটায় কি হচ্ছে, এটা তো জাস্ট একটা বলা যেতে পারে চার সাইডের স্ট্রাকচার। আয়তন মানে জাস্ট একটা স্ট্রাকচার, একটা ত্রিমাত্রিক দেশে গঠিত একটা স্ট্রাকচার। এটা কিন্তু কোনো বস্তু নয়। বস্তু কখন হবে? যখন এর মধ্যে বস্তুর অণুগুলো থাকতে শুরু করবে, অর্থাৎ পদার্থের অণুগুলো বসতে শুরু করবে, তখন সেটা হবে একটি বস্তু, অর্থাৎ তখন এটা বস্তুতে পরিণত হবে। যতক্ষণ না স্ট্রাকচারটার মধ্যে অণুগুলো এসে ঢুকছে, ততক্ষণ তো এটা বস্তু হলো না। তাহলে আয়তনকে ইমাজিন করো একটা জাস্ট একটা জায়গা হিসাবে। কতটা জায়গা অকুপাই করে থাকছে, জাস্ট ওইটুকুটা। ধরে নাও একটা তারের ফ্রেম, একটা যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। এরকম একটা তারের ফ্রেম বানিয়েছো, সেই তারের ফ্রেমটাকে রেখে দিয়েছো। তাহলে সেই তারের ফ্রেমটা কতটা জায়গা দখল করে আছে, সেটাই হলো তার আয়তন। এবার সেই তারের ফ্রেমের জায়গাটায় তুমি যদি কিছু বলকে সাজাতে থাকো, তাহলে কি হবে? একটা বল ভর্তি তারের ফ্রেম হবে। তখন সেটা একটা সলিড অবজেক্টের ফর্ম নেবে। যে কোনো অবজেক্টের গঠন সেভাবে হচ্ছে। ধরুন একটা ইট আছে, তো তো ইটের আউটলাইনটা কেমন? ইটের আউটলাইনটা এরকম। ঠিক আছে? এবার সেই ইটের আউটলাইনের মধ্যে এবার যদি আমি মাটির মলিকুলগুলোকে এখানে সাজাতে থাকি পরপর, তার মানে কি, জায়গাটা আমি ফিল আপ করছি বস্তু দিয়ে, মানে পদার্থের অণু দিয়ে জায়গাটাকে ফিল আপ করছি।
যখনই পদার্থের অণু দিয়ে জায়গাটা ফিল আপ হতে শুরু করবে, তাহলে প্রথম ফিল আপ হবে কি, এই ক্ষেত্রফলটা ফিল আপ হবে, তলার ক্ষেত্রফলটা। এবার তলার ক্ষেত্রফলটা ফিল আপ হওয়ার পর তার উপরে আবার একটা ক্ষেত্রফল জন্ম নেবে। এভাবে যদি গোটা বস্তুটাকে আমি ফিল আপ করতে থাকি, দেখা যাবে ধীরে 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 ওটা একটা বস্তু, একটা মানে গোটা আয়তনটাকে যদি ফিল আপ করতে থাকি, তখন দেখা যাবে একটা বস্তু ফর্ম নিচ্ছে। সেই জন্যই এই রিলেশনশিপটা এসছে মাস ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। ঠিক আছে, মাস মানে ভর, ঘনত্ব মানে ভাবতে পারো অণুগুলো যে কতটা ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে আছে সেটা ঘনত্ব বোঝায়, আর আয়তন মানে সেই স্ট্রাকচারটা। ঠিক আছে, এবার ভাবো এই রিলেশনশিপে এটা তো অবশ্যই স্কেলার রাশি, ঘনত্ব নিজেও একটা স্কেলার রাশি, আয়তন অবশ্যই একটা স্কেলার রাশি হতে হবে। বোঝা গেল কথাটা? তার মানে আয়তনের কিন্তু ভেক্টর হওয়ার কোনো চান্স নেই, আয়তন মাস্ট বি একটা স্কেলার রাশি। ঠিক আছে, এবার দেখা যাক আয়তন যেহেতু স্কেলার রাশি হয়েছে, তাহলে সবচেয়ে সিম্পল একটা আয়তনের উদাহরণ নিই, সেটা কি আয়তঘনক। কেন বলছি? কারণ আয়তঘনক গঠিত 3 রকমের দৈর্ঘ্য নিয়ে। তাহলে আয়ত ঘনক, যার মধ্যে আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টে জিনিস। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা যদি তলাটা হয় আয়তঘনকের এবং এটা যদি তার উচ্চতাটা হয়, তাহলে সব জায়গাতে উচ্চতাগুলোকে টেনে নিলাম, টানার পরে আবার তার মাথাটাকে জয়েন করে দিলাম। ঠিক আছে, এবার আরেকটু যদি ক্লিয়ার করা যায় যে দৈর্ঘ্যগুলোকে কালো কালিতে আঁকি, তাহলে দৈর্ঘ্যগুলো একটা আলাদা জিনিস, প্রস্থগুলো নীল কালিতে আঁকা আছে, প্রস্থগুলো আলাদা জিনিস, আর উচ্চতাগুলো লাল কালিতে আঁকা আছে, অর্থাৎ উচ্চতাগুলো আলাদা জিনিস। তার মানে 3 রকমের দৈর্ঘ্যের কম্বিনেশন হলো আয়তঘনক। ঠিক আছে, এবার ভাবো 3 রকমের দৈর্ঘ্যের কম্বিনেশনে যখন আয়তঘনক তৈরি হচ্ছে এবং সেটা যখন স্কেলার তৈরি হচ্ছে, তাহলে সেই স্কেলারটা এসছে কি করে, তাই না? মনে করো পরিমিতিতে তোমরা আয়তনের সূত্র কি পড়েছিলে? আয়তঘনকের সূত্র কি? আয়তঘনকের সূত্র পড়েছিলে আয়তঘনকের আয়তন, সূত্র পেয়েছিলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো সেটা বেসিক্যালি আমরা এভাবেও লিখতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, অথবা তাকে আমরা লিখতে পারি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এই ফর্মে। মনে করে দেখো কেমিস্ট্রি বলছে পরিমিতিতে তোমরা যত আয়তন পেয়েছো সমস্ত জায়গাতে আয়তনের কিন্তু একটা কমন ফর্মুলা ছিল, সেটা হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। যদি মনে না পড়ে আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এরকম একটা বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল নাও এবং সেই বৃত্তাকার ভূমির ক্ষেত্রফলে একটা উচ্চতা অ্যাড করে দাও। তাহলে যখনই এই ক্ষেত্রফলটা থেকে ধরে উচ্চতা বরাবর উঠিয়ে দেওয়া হবে, পাওয়া যাবে কি একটা চোঙাকৃতি অঞ্চল, মানে একটা সিলিন্ডার, মানে একটা সিলিন্ডারের শেপ পাওয়া গেল, একটা সিলিন্ডারের আয়তন পাওয়া গেল। তো সেখানটাতেও আমরা ক্ষেত্রফলটা কী ছিল, মানে আয়তনের মানটা কী ছিল, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তার মানে এখানেও আয়তন ছিল
ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে এটা এতক্ষণে যে জানা গেল যে আয়তন একটা স্কেলার রাশি, যে স্কেলার রাশিটা ইন জেনারেল দুটো জিনিসের কম্বিনেশন। কি জিনিস? একটা হলো ভূমির ক্ষেত্রফল আর একটা উচ্চতা। এখানেও তাই পেয়েছি, একটা ভূমির ক্ষেত্রফল একটা উচ্চতা। ঠিক আছে? তোমরা হচ্ছে আমি ক্রস প্রোডাক্ট পড়াতে গিয়ে এগুলো কি পড়াচ্ছি বুঝবে, একটু পরে ধীরে ধীরে বুঝবে। এইটুকুটা ক্লিয়ার? এবার দেখো, আমরা আয়তনকে পেয়েছি হলো একটা স্কেলার রাশি। কারণ আয়তন স্কেলার রাশি যদি না হয় তাহলে ভর স্কেলার হবে না। কারণ ঘনত্ব তো স্কেলার নয়। ঘনত্ব কি? ঘনত্ব অণুগুলো কত ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে আছে, তার তো কোনো দিক হতে পারে না। তার মানে ঘনত্ব মাস্ট একটা স্কেলার। তাহলে মাস ইকুয়াল টু রো ইন্টু ভি, এই ফর্মুলাতে আয়তন স্কেলার না হলে মাস স্কেলার হবে না। অর্থাৎ আয়তনের জন্যই মাসের তৈরি হচ্ছে, মাসের জন্ম হচ্ছে। মানে আয়তনের মধ্যে ঘনত্ব ইনক্লুড হচ্ছে বলে মাস জন্ম হচ্ছে। ঠিক আছে? মানে অণুগুলো আয়তনের মধ্যে সজ্জিত হচ্ছে বলেই মাসের জন্ম হচ্ছে। তাহলে এটা স্কেলার হওয়ার ফলেই এটা স্কেলার, বা উল্টা কথায় বলতে পারো যেহেতু মাস স্কেলার রাশি তাই ভলিউম স্কেলার রাশি। আবার এখন কি পেলাম? আবার এখন আমরা পেলাম ভলিউম মানে এরিয়া ইন্টু হাইট। এবার ভেবে দেখো, হাইট মানে একটা লেন্থ, তার তো ডিরেকশন থাকবেই। তার মানে হাইট নিশ্চয়ই একটা ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর থেকে একটা স্কেলারের জন্ম হতে পারে কি করে? আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ভেক্টরের সঙ্গে যদি স্কেলারের গুণ হয় তাহলে সেটা ভেক্টর হয়। ঠিক আছে? আর স্কেলারের সঙ্গে যদি স্কেলারের গুণ হয় তাহলে সেটা স্কেলার হয়। কিন্তু ভেক্টরের সঙ্গে যদি ভেক্টরের গুণ হয়, এই গুণটা কিন্তু ডট বা ক্রস কিছু না, জাস্ট গুণ, মাল্টিপ্লিকেশন, জাস্ট গুণ। একটা ভেক্টর রাশি একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশি, একটা স্কেলার রাশি একটা স্কেলার রাশি, জাস্ট গুণ, মাল্টিপ্লিকেশন, ডট বা ক্রস কিছু ভাবে না এটাকে। তাহলে স্কেলার স্কেলার গুণ করলে উত্তরটা স্কেলার, ভেক্টর স্কেলার গুণ করলে উত্তরটা ভেক্টর। কিন্তু আমার এখানে কি আছে? একটা ভেক্টর পেয়েছি এবং একটা স্কেলার পেয়েছি, মানে উত্তরটা স্কেলার এসছে। তাহলে এটা তো কখনোই হতে পারে না। তাহলে এটা যদি না হয়, তার মানে হাইট যেহেতু ভেক্টর হয়ে গেছে, তাহলে এরিয়া স্কেলার রাশি হতে পারে না। হ্যাঁ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা বোঝানোর জন্য এত কিছু বলা। এরিয়া কি ভেক্টর? হ্যাঁ সত্যি, এরিয়া একটা ভেক্টর। কারণ ভেক্টর ভেক্টর গুণ না করলে আমরা স্কেলার পাবো না। এটা আমরা এর আগের ভিডিওতে পেয়েছি। দুটি ভেক্টরের যদি স্কেলার প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ দুটি ভেক্টর যখন পরস্পর মিলিত অবস্থায়, একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর এদিকে, যখন এর প্রভাবটা এর উপর ক্রিয়াশীল হয়, তখন এ কস থিটা, এটা থিটা কোণ, এটা এ, আর বি, তাদের গুণফলে তৈরি হয় এ বি কস থিটা। ঠিক আছে? তো সেটা কি করে এ বি কস থিটা হয়েছে আগের ভিডিওতে বলেছি, যারা দেখোনি অবশ্যই একবার দেখে নিও ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো এখানে আসা যাক, যে তার মানে এরিয়াটাকে মাস্ট ভেক্টর হতে হচ্ছে। তাহলে এরিয়া যদি ভেক্টর হয় তখনই দুটো ভেক্টরের গুণফল আমাকে একটা স্কেলারের জন্ম দেবে। ঠিক আছে? তাহলে এভাবে আয়তন স্কেলার, সেই ধারণা থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে এরিয়া একটা ভেক্টর রাশি। এতদিন অবধি এরিয়াকে কিন্তু আমরা ভেক্টর রাশি অবধি ভাবিনি, যতদিন আমরা ছোটোবেলার ক্ষেত্রফল সম্পর্কে জেনেছিলাম। ক্ষেত্রফল ফলে আমরা কি জেনেছিলাম? কোনো একটা তলের যেখানে হাত বোলানো যায় সেটা ক্ষেত্রফল, সেটা আবার ভেক্টর কী করে হতে পারে? তার কোনো দিক আছে নাকি? কিন্তু এখন আমরা নতুন করে জানছি
হ্যাঁ, এরিয়ারও দিক থাকতে পারে, এরিয়ারও দিক থাকবে। যদি এরিয়ার দিক না থাকে তাহলে সেটা একটি ভেক্টর রাশি হিসেবে গুণ হয়ে স্কেলার রাশি জন্ম দিত না। কিন্তু যেহেতু এরিয়া মানে এই রাশিটা একটা ভেক্টর রাশি হিসেবে গুণ হয়ে একটা স্কেলার রাশি জন্ম দিচ্ছে, তাহলে একে ভেক্টর হতেই হচ্ছে। ঠিক আছে, তো এটাকে স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে বোঝানো যায় এ ডট বি ক্রস সি, সেটা পরে বোঝাবো ডিটেলসে, আপাতত আমি সেখানে যাচ্ছি না। আমার এই কনক্লুশনটা পাওয়ার দরকার ছিল যে এরিয়া একটা ভেক্টর। তো এখানটায় কেমনভাবে হচ্ছে ব্যাপারটা ভাবো, একটা সিলিন্ডার কিভাবে তৈরি হয়। ক্যারামের যখন গুটিগুলো পরপর উপরে উপরে সাজানো হয়, দেখবে সেই সিলিন্ড্রিক্যাল ফর্মটা তৈরি হয়। বা তোমাদের ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড যে স্ট্রাকচারটা, যেটা ক্লোরোফিলের মধ্যে থাকে, থাইলাকয়েডগুলো পরপর সজ্জিত হয়ে একটা সিলিন্ড্রিক্যাল শেপ তৈরি করে। তার মানে কি, অনেকগুলো প্লেটকে যদি পরপর উপরে উপরে রাখা যায়, অর্থাৎ অর্থাৎ এই যে আমার এই এরিয়াটা পাওয়া গেল, এর ঠিক উপরে আরেকটা এরিয়া ধরে নাও রাখা আছে, তার ঠিক উপরে আরেকটা এরিয়া ধরে নাও রাখা আছে, তার ঠিক উপরে আরেকটা এরিয়া ধরে নাও রাখা আছে, এরা খুব ঘন সন্নিবিষ্ট হয়ে আছে। তাহলে এভাবে যদি অনেকগুলি প্লেন, গোল প্লেন পরপর পরপর সজ্জিত হতে থাকে হতে থাকে হতে থাকে, কোন দিক বরাবর? উচ্চতার দিক বরাবর। দেখো আগেরটাতে আমি বলেছিলাম যে কোনো একটা ভেক্টর যখন অপর একটা ভেক্টরের দিক বরাবর রিপিট হতে থাকে তখনই ডট প্রোডাক্ট আসে। যেমন এ কস থিটাটা বি বরাবর রিপিট হয়, তখনই এ বি কস থিটা হয়। তাহলে এখানে দেখো এরিয়াটা হাইট বরাবর কি হচ্ছে? রিপিট হচ্ছে। তাহলে অন্য ভাষায় বলা যেতে পারে যে এরিয়ার রিপ্রেজেন্টেড একটা ভেক্টর, সেই ভেক্টরটা হাইট ভেক্টর বরাবর রিপিট হচ্ছে। সেই রিপিটেশনেই এই আয়তনটার জন্ম। আমি একটু আরেকটু ক্লিয়ার করে বলি অন্য একটা ছবি দিয়ে, আমি জাস্ট দুটাকে কম্পেয়ার করে বলি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ভেবে দেখো, এর আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, এটা একটা ভেক্টর এ এবং এটা একটা ভেক্টর বি, দুটো ভেক্টর আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। এবার কি বলেছিলাম, এখানটায় এ ভেক্টরের যে অংশটা বি এর দিক বরাবর রয়েছে সেটা হলো এ কস থিটা, কারণ থিটা কোণ। এবার কি বললাম, এবার এ কস থিটাটা ধরো এখানে যে বি বললাম, বি ভেক্টরটাকে আমি অনেকগুলো বিন্দুতে ভেঙে নিলাম। তাহলে অনেকগুলো বিন্দুতে ভেঙে নিলাম, তার মানে কি এই বিন্দুগুলো বি এর মানটাকে বোঝাচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11খানা মানে বি এর মান 11। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, এ কস থিটা ভেক্টরটা এখানে 11 বার রিপিট হয়েছে। তাহলে এ কস থিটা এখানে 11 বার রিপিট হওয়ার জন্য আমার টোটাল ব্যাপারটা এসছে যে 11 ইন্টু এ কস থিটা, অর্থাৎ এটা তো 11টা তো বি এর মান 11, অর্থাৎ এ বি কস থিটা, এটা বলেছিলাম। সিমিলার ওয়েতে ভাবো, এটা একটা তল। এবার আমি কি বললাম, সেই তলটাকে এই দিক বরাবর ভ্যারি করছি পরপর, তার মানে এর ঠিক পাশে আরেকটা তল রাখলাম, তাহলে তার ঠিক পাশে আরেকটা তল রাখলাম, তাহলে তার ঠিক পাশে আরেকটা তল রাখলাম। তাহলে এভাবে যদি তলগুলোকে ভ্যারি করতে থাকি, কোন দিক বরাবর? এই নির্দিষ্ট দিক বরাবর পরপর তলগুলোকে ভ্যারি করছি, তাহলে তলগুলো পরপর বসে 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 তৈরি করছে আমার এই আয়তনটা, এই সিলিন্ডারের আয়তনটা হয়েছে। তাহলে সিলিন্ডারের কোন দিক বরাবর এটা ভ্যারি করলো? সিলিন্ডারের এখানটায় যে উচ্চতা আছে, হাইট, এই ভেক্টর বরাবর ওটা ভ্যারি করেছে।
তাহলে সিমিলার কনসেপ্টে এর মতো করে আমরা ভেবে বলতে পারি যে তার মানে নিশ্চয়ই যে এরিয়া যেটা তৈরি হয়েছে এখানটাতে, সেই এরিয়াটা একটা ভেক্টর রাশি। তাহলে এই ব্যাপারটাকে এবার 2Dতে কনভার্ট করে দিই বা ভেক্টরে কনভার্ট করে দিই। তাহলে এভাবে বলা যেতে পারে যে তার মানে হাইট ভেক্টরটা এই বরাবর আছে। তাহলে হাইট ভেক্টরের যতগুলো মান আছে, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, আগের মতোই বলছি 11টা। তাহলে এই 11 বার, তার মানে এই এরিয়াটা এখানে রিপিট হচ্ছে। তার মানে আমি এখানে 11টা এরিয়া রেখে এই টোটাল ভলিউমটাকে কভার করছি। ঠিক আছে, তার মানে কি এই যে এরিয়াটা তৈরি হলো, সেই এরিয়াটা এখানে নীল ভেক্টর দিয়ে বোঝাচ্ছে। ঠিক যেমন এ কস থিটাটা ওখানে বি বার রিপিট হয়েছিল, একই রকমভাবে এই এরিয়াটা ওখানে এইচ বার রিপিট হলো। তাহলে কি তৈরি হলো, যে এরিয়া ভেক্টর এ ইন্টু এইচ এর একটা ডট প্রোডাক্ট, উত্তর পেলাম আমরা ভলিউম। তাহলে এরিয়ার ডিরেকশন কোনটা হলো, এখানে দেখো এ কস থিটার ডিরেকশন বি এর ডিরেকশনে ছিল। তাহলে এখানে সেই এরিয়ার ডিরেকশন কোন দিকে, হাইটের ডিরেকশনে আসছে। অর্থাৎ এরিয়াটাকে যেহেতু এভাবে পরপর বসাচ্ছি, তাহলে এরিয়ার ডিরেকশন হচ্ছে তার সঙ্গে লম্ব দিকে। হ্যাঁ, এতক্ষণ আমরা এরিয়ার দিককে পেলাম। তাহলে এরিয়া কোন দিকে ক্রিয়াশীল, এরিয়া ক্রিয়াশীল তার মানে এরিয়া ভেক্টরটা ক্রিয়াশীল তলের লম্ব দিক বরাবর, কারণ তলের লম্ব দিক বরাবরই হাইট বসে আছে। তাহলে সেই বরাবর যদি এরিয়াটাকে পরপর বসানো যায়, তাহলে আমরা একটা স্কেলার মানকে পাচ্ছি। ঠিক সেরকম এখানটা আমরা পেয়েছিলাম, এখানটাকে যদি এ কস থিটা দিয়ে না বলি, যদি নর্মাল একটা ভেক্টর দিয়ে বলি যে এটা একটা ভেক্টর বি ভেক্টর, আর বি ভেক্টরের দিক বরাবর এ ভেক্টরটা এতবার ক্রিয়াশীল হয়েছে। কতবার, বি এর মান যতবার ততবার ক্রিয়াশীল হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এখানে এ এ এ এ এ এ এ এ 8বারই আছে। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি কি 8। তার মানে কি, সেটা এ আর বি এর মানের গুণফল এ বি, জাস্ট একটা স্কেলার মান। সিমিলারলি আমরা বলতে পারি যে হাইট যেদিকে ক্রিয়াশীল, হাইট কোন দিকে ক্রিয়াশীল, এদিকে হাইট ক্রিয়াশীল। তাহলে এদিকে সিলিন্ডারের উচ্চতা আছে, এবার উচ্চতা যেদিকে আছে সেই দিকেই সিলিন্ডারের ক্ষেত্রফলটা এতবার রিপিট হয়েছে। কতবার, এখানে একটা এরিয়া, 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 এখানে একটা এরিয়া। তাহলে 7বার এরিয়াটা বসে কি তৈরি করেছে, 7 ইন্টু এ কে তৈরি করেছে। এই 7 ইন্টু এ কি, 7 হলো উচ্চতা, এ হলো এরিয়া মানে ভলিউম। এবার যেহেতু এটা একটা স্কেলার, এরিয়া একটা ভেক্টর, 7 একটা ভেক্টর, তাহলে তাদের মধ্যে ডট প্রোডাক্ট আসবে, দিয়ে এটা পাওয়া যাবে। তাহলে এরিয়া ভেক্টরটা কোন দিকে পেলাম, যেদিকে উচ্চতা সেদিকে পেলাম। এবার যেহেতু আমরা এরিয়া ভেক্টরটাকে আমরা এখানে এভাবে এঁকেছিলাম, তাহলে এরিয়া ভেক্টরের দিকটা কোন দিকে হলো, এই দিক বরাবর এরিয়া ভেক্টরের দিক। বোঝা গেল, এরিয়া ভেক্টর কোন দিক হবে, এই দিক। অর্থাৎ কোনো একটা তল, সেই তলের লম্ব দিক হবে সেই ভেক্টরের দিক, মানে সেই তলের তল ভেক্টরের দিক। ক্লিয়ার? এবার বলি এর সঙ্গে ডট প্রোডাক্টের মানে এর সঙ্গে ক্রস প্রোডাক্টের কি সম্পর্ক। তাহলে এরিয়াকে ভেঙে দেখা যাক। এরিয়া মানে ক্ষেত্রফল। সবচেয়ে সিম্পল ক্ষেত্রফল আমরা দেখেছি একটা আয়তক্ষেত্রের হয়। আগে যে এক্সাম্পলটা আমি
সিলিন্ডার দিয়ে দিলাম, সেটা কিন্তু আয়তঘনক দিয়েও হতে পারে। কীরকম? এই যে দৈর্ঘ্য প্রস্থ, একটা ইটের গঠন ভাবো, এটা একটা ইটের স্ট্রাকচার যদি হয়, তাহলে তোমরা এখানে ভাবতে পারো যে এখানে এই যে তলটা সেটা এটা, তাহলে সেই তলটা কোন দিকে ক্রিয়াশীল? তার লম্ব দিক, অর্থাৎ এই দিকে ক্রিয়াশীল। ঠিক আছে? এবার উচ্চতার মান যতগুলো, ততগুলো প্লেনকে পরপর রাখা হচ্ছে, তাহলে ততগুলো প্লেনকে পরপর রাখার ফলে তৈরি হচ্ছে আয়তঘনকটা। সিম্পল এক্সাম্পল, একটা বই কিভাবে গঠিত হয়েছে ভাবো। বইয়ের পৃষ্ঠাগুলো পরপর সাজিয়ে 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 একটা বই তৈরি হয়। তাহলে বইয়ের পৃষ্ঠাটাকে যদি আমরা একটা খুব পাতলা ক্ষেত্রফলের সঙ্গে তুলনা করি, যার বেধ নগণ্য, তাহলে সেই পৃষ্ঠাগুলো পরপর সজ্জিত হতে হতে বইয়ের আয়তনটা পাওয়া যায়। বোঝা গেল কথাটা? তাহলে এই তলের দিক কোন দিকে? উচ্চতার দিকে। উচ্চতা কোন দিকে? তলের সঙ্গে লম্ব দিকে। তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে? যে এরিয়াটা ধরবো তার লম্ব দিকে। ক্লিয়ার? সিমিলারলি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পাই। যে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল আমাদের এই ক্ষেত্রফলকে প্রকাশ করে। দেখো এবার কি করে আমি ভেক্টর প্রোডাক্টে ঢুকছি। ভেবে দেখো, দৈর্ঘ্য সেটা নিজেও একটা ভেক্টর, প্রস্থ সেটা নিজেও একটা ভেক্টর। তাহলে দুটি ভেক্টর অলরেডি পেয়ে গেছি। আবার এদের গুণফল এই মাঝের জায়গাটা, তাহলে সেই মাঝের জায়গার যে ক্ষেত্রফলটা সেটাও কি একটা ভেক্টর? তাহলে দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর। দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর, সেটাই তো ক্রস প্রোডাক্টের আমাদের জানার বিষয়। তাহলে সেই ভেক্টরটা কোন দিকে হবে? এই দুটো ভেক্টর তাদের লম্ব দিকে এরিয়ার দিক। তাহলে এই ভেক্টরটা যদি এদিকে ক্রিয়াশীল হয়, এই ভেক্টরটা যদি এদিকে ক্রিয়াশীল হয়, তাহলে ক্ষেত্রফলটা কোন দিক বরাবর হবে? এদিক বরাবর হবে। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা যে কোনো একটা তলের ক্ষেত্রফল যেহেতু আমরা জানি তার লম্ব দিক বরাবর হবে, তো এখানটায় আমরা বলতে পারি যে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলটাও যে ক্ষেত্রফল তৈরি করেছে তার দিকটাও এদের যে ছেদবিন্দু, এই দুটো ভেক্টরের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুতে লম্ব পরস্পর লম্ব হচ্ছে। তাহলে এখানে যে ভেক্টরটা তৈরি হবে বোর্ডের সঙ্গে লম্ব হবে বাইরের দিকে বা ভেতর দিকে, ভেতর দিকে বা বাইরের দিকে কী করে হচ্ছে পরে বলছি। তাহলে সেই ভেক্টরটাই এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলে সৃষ্ট এরিয়া ভেক্টরকে প্রকাশ করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যাপারটাকে 3Dতে আঁকি বোঝার সুবিধার জন্য। তাহলে ধরো এটা একটা তল আছে, যে কোনো একটা তল, সেই তলের মধ্যে দুটি ভেক্টর পরস্পর লম্ব। এটা একটা ভেক্টর এ এবং এটা একটা ভেক্টর বি, যারা পরস্পর লম্ব। তাহলে এই লম্ব ভেক্টর দুটির গুণফল কি প্রকাশ করে? এই লম্ব ভেক্টর দুটির গুণফল প্রকাশ করে এই বাহু দুটোর দ্বারা সৃষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে। ঠিক আছে?
এবার যেহেতু ক্ষেত্রফল একটু আগে যে আমরা বললাম বা একটু আগে প্রমাণ করলাম ক্ষেত্রফল ভেক্টর রাশি হবে, তাহলে সেই ক্ষেত্রফলের একটা ডিরেকশন থাকা মাস্ট। তাহলে কোথায় সেই ডিরেকশনটা, কীভাবে কী দেখলাম, সেই তলের সঙ্গে লম্ব। তাহলে আইদার সেই ডিরেকশনটা এদিকে হবে অর সেই ডিরেকশনটা এদিকে হবে, হয় পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড হতে পারে বা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড হতে পারে। মানে ধরো আমি যদি 3Dতে প্রকাশ করার চেষ্টা করি যে এই দুটো ভেক্টর আছে, এই যে দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে আছে, তাদের যে ক্ষেত্রফলটা তৈরি হলো, যে আয়তক্ষেত্রটা, এই যেভাবে আয়তক্ষেত্র কল্পনা করে নাও, তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কোন দিকে হবে, হয় এদিকে লম্ব অথবা উল্টো দিকে লম্ব। তাহলে হয় এদিকে লম্ব বা উল্টো দিকে লম্ব, কোনো একটা দিকে লম্ব। সেটা কি, লম্বটা কী প্রকাশ করবে, এদের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের মানটাকে প্রকাশ করবে। এটাই কিন্তু সেই ক্ষেত্র ভেক্টরটা, কারণ ক্ষেত্রফল অলওয়েজ উচ্চতার দিকে ক্রিয়াশীল হয়, ঠিক আছে। এবং উচ্চতার দিকে ক্রিয়াশীল হয়ে সেটা উচ্চতার সঙ্গে জুড়ে গিয়ে স্কেলার আয়তন তৈরি করে। ওকে, এবার দেখো খুঁজতে হবে তাহলে কোন দিক হবে, উপরের দিক হবে নাকি নিচের দিক হবে। ওকে, আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করি XYZ, সেই XYZ-এও অনেকটা এরকম একটা নিয়ম দেখা যায়। কীরকম, 3Dতে ভেক্টর আমি কদিন আগে করিয়েছি, যেখানটায় X, Y আর Z গঠিত হতে দেখিয়েছি। এবার ভেবে দেখো, তুমি যদি XY প্লেনের কথা ভাবো, তাহলে XY প্লেন যেটা, মানে XY যে তলটা, সেই তলের সঙ্গে জেডটা আছে লম্ব দিক বরাবর। ভেবে দেখো তো, এখানটা জেড না বলে মাইনাস জেডও তো বলতে পারতাম। জেডই কেন বললাম, বিকজ উই ইউজ রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। তো রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী এক্স থেকে ওয়াই ঘোরাটা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য আমরা উপরের দিকে জেডকে অঙ্কন করেছি। মানে এক্স থেকে আমরা ওয়াই যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, তাহলে এক্স আর ওয়াইয়ের সঙ্গে লম্বর একটা ভেক্টর জেড, লম্বর একটা ডিরেকশন জেড, সেটাকে উপরের দিকে দিয়েছি। তাহলে যখনই কোথাও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আমরা পাবো, সেই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমরা পজিটিভ ডিরেকশন ধরে নিই। ভেবে দেখো, তোমরা যখন অঙ্ক করেছো, অঙ্কতে কোন পরিমাপের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকেই পজিটিভ ধরেছিলে এবং ক্লকওয়াইজ ডিরেকশনটাকে নেগেটিভ ধরেছিলে, ঠিক আছে। আরেকটা কথা বলি, তোমরা যখন ঘড়ি আঁকো, ধরো এটা ঘড়ি, এটা ধরো 12টা, এটা 6টা, এটা 3টা, এটা 9টা। তাহলে ঘড়ির কাঁটা, ধরো এই মুহূর্তে ঘড়ির কাঁটার এই অবস্থান আছে, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তাহলে ঘড়ির কাঁটা কীভাবে ঘুরছে, মিনিটের কাঁটা এইভাবে ঘুরছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, এটা ক্লকওয়াইজ ডিরেকশন। ভেবে দেখো তো, তুমি যদি ঘড়ি হতে, তুমি মিনিটের কাঁটাটাকে কিভাবে ঘোরাতে। এই দেখো, মিনিটের কাঁটাটা তুমি যদি ক্লকওয়াইজ ঘোরাও হবে না, তোমাকে মিনিটের কাঁটা হিসাবে প্রকাশ করতে গেলে তোমাকে হাতটাকে এইভাবে ঘোরাতে হবে। তাহলে ঘড়ি, তুমি যদি ঘড়ি হও, তুমি নিজেও কিন্তু ক্লকওয়াইজ ঘোরাচ্ছ। তাহলে আমাদের কনভেনশন এটা যে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনটাকে অলওয়েজ পজিটিভ ডিরেকশন ধরে নিই, এবং সেই ক্লকওয়াইজ ডিরেকশনকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে পজিটিভ ডিরেকশন ধরে নিই।
মানে তুমি যদি নিজে ঘড়ি হও তুমি নিজেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে বলে সামনের জন তোমাকে ক্লকওয়াইজ ঘুরতে দেখবে। বোঝা গেল কথাটা? মানে ঘড়ি নিজে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাই আমরা ঘড়িকে ক্লকওয়াইজ ঘুরতে দেখি। তো সেই জন্যই যে কোনো জায়গাতে তোমার যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আসবে, সেই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আপওয়ার্ড পাওয়া যাবে। তো এরই খুব সহজ একটা নিয়ম রাইট হ্যান্ড থাম্ব রুল। তো রাইট হ্যান্ড থাম্ব রুল তো আমাদের বানানো নিয়ম, আমরা তো লেফট হ্যান্ড থাম্ব রুলও বলতে পারতাম, তাই না? তো সেটা কোনো ব্যাপার না যে রাইট হ্যান্ড থাম্ব রুলই শেষ কথা, শেষ কথা নয় রাইট হ্যান্ড থাম্ব রুল। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইজ পজিটিভ ডিরেকশন, এটা আমাদের কনভেনশন, এটা ধরে আমরা সব কাজ করি। আমরা উল্টাটা ধরতে পারতাম, ধরিনি। কেন ধরিনি? কারণ প্রকৃতিতে দেখা যায় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ ধরে এরকম বহু উদাহরণ আছে। ঠিক আছে? যেমন আমাদের পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরাটা অ্যান্টি ক্লকওয়াইজ। আবার পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে, সেই নিজের অক্ষের চারদিকে ঘোরাটাও অ্যান্টি ক্লকওয়াইজ। সেই জন্যই আমরা যখন পৃথিবীর ছবিটা আঁকি, আমরা রোটেশন অ্যাক্সিসটাকে এরকম দেখাই, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, রোটেশন অ্যাক্সিসটা আপওয়ার্ড। এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এই পৃথিবীর রোটেশন। ঠিক আছে? তো পৃথিবীর রোটেশন হোক বা সৌরজগতের রোটেশন হোক, সৌরজগতের শুক্র বাদ দিয়ে সমস্ত গ্রহই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তো আমরা সেই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে পজিটিভ ডিরেকশন ধরি এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের ফলাফল হিসাবে আপওয়ার্ড ভাবি। তোমরা যখন ইলেকট্রনের স্পিন সম্পর্কে জানবে বা জেনেছো এতদিনে, ইলেকট্রনের স্পিনেরও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা আপওয়ার্ড, সেটাকে আপস্পিন বলা হয়, এবং ক্লকওয়াইজ রোটেশনটাকে ডাউনওয়ার্ড, সেটাকে ডাউন স্পিন বলা হয়। তো যে কোনো জায়গাতে ফিজিক্স হোক বা ম্যাথ হোক, তোমরা অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ আর ক্লকওয়াইজকে নেগেটিভ বলতে শিখবে। তাহলে এখানটায় ভেক্টরের ক্ষেত্রে বা অ্যাক্সিসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ভেক্টরের ক্ষেত্রে বা অ্যাক্সিসের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা যখন এক্স ওয়াই জেড আঁকছি, এটা এক্স, এটা ওয়াই, এক্স থেকে ওয়াইয়ের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার ফলে যে এক্স ওয়াই প্লেনের জন্ম হচ্ছে, সেই এক্স ওয়াই প্লেনের এরিয়াটা আসছে জেড বরাবর, অর্থাৎ জেডের দিক বরাবর। সিমিলারলি যদি আমরা ওয়াই অক্ষ এবং জেড অক্ষটাকে দেখি, তাহলে ওয়াই জেড প্লেন যেটা পাচ্ছি, সেই ওয়াই থেকে জেড যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, তখন যে এরিয়াটা পাচ্ছি, সেই এরিয়াটার দিকটা পাচ্ছি আমরা এক্সের দিক বরাবর। আবার এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ভেবে দেখো, জেড থেকে এক্সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আসো, তাহলে যে এরিয়াটা পাবো সেই এরিয়াটার দিক জেড টু এক্স পাবো আমরা ওয়াইয়ের দিক বরাবর। সেই জন্যই কিন্তু এক্স ওয়াই প্লেনকে আরেক কথায় কে ক্যাপ প্লেন বলে, এবং সেই জন্যই ওয়াই জেড প্লেনকে আই ক্যাপ প্লেন বলে, এবং জেড এক্স প্লেনকে জে ক্যাপ প্লেন বলে। অর্থাৎ এক্স ওয়াই প্লেনের দিকটা আপওয়ার্ড, যেখানে আমার রোটেশন এক্স থেকে ওয়াইয়ের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, ওয়াই জেড প্লেনটাও অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ এক্সের দিক, মানে আই ক্যাপ প্লেনকে বোঝায়, এবং জেড এক্স প্লেন মানে জেড থেকে এক্সের দিকে যখন যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, তখন আমরা জে প্লেনকে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজের নিয়মটা, যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা যে পজিটিভ ডিরেকশন, এই পজিটিভ ডিরেকশনের নিয়মটা ভেক্টর ক্রস প্রোডাক্টে ইউজ করা হয়, যাকে আমরা সহজে মনে রাখার জন্য রাইট হ্যান্ড থাম্ব রুল ব্যবহার করি।
কিন্তু অ্যাকচুয়াল কারণটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ব্যাপারটা, যেটাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সেটাই পজিটিভ ডিরেকশন, মানে যেদিক থেকে দেখতে গেলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ পাবো সেদিকে আমার ডিরেকশনটা যাবে। ফর এক্সাম্পল আমি একটা ভেক্টর ক্রস প্রোডাক্টের উদাহরণ দিয়ে দেখাই। ধরো আমার কাছে এরকম একটা নর্মাল প্লেন আছে, যে কোনো একটা তল আছে, এবং সেই তলের মধ্যে ধরো একটা ভেক্টর এদিকে ক্রিয়াশীল আছে এবং এর লম্ব দিকে অপর একটি ভেক্টর বি ক্রিয়াশীল আছে। ঠিক আছে, তাহলে দেখো এবার এ আর বি এর গুণফলটা কি? এ আর বি এর গুণফলটা এই লম্ব ভেক্টর দুটির দ্বারা উৎপন্ন যে আয়তক্ষেত্র, সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কোন দিকে হবে? তাহলে এবার যেতে হবে এ থেকে বি এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। যেহেতু আমরা এ বি বললাম, তাহলে এ থেকে বি এর দিকে যাওয়া বোঝায় এই ঘোড়াটা। তাহলে যেহেতু এ থেকে বি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পেরেছি, তাই এই ভেক্টরটা ডিরেকশন হবে উপরের দিকে এন ক্যাপ বরাবর, এবং এই ভেক্টরটার মান কত হবে? এই ভেক্টরটার মান হবে এই দৈর্ঘ্য বিপ্রস্থ অর্থাৎ এবি, মান হবে এদের গুণফল, দিক হবে কি? এর লম্ব দিক, এবি তলের লম্ব দিকে। কিন্তু আমার যদি ভেক্টরটা, আমি তলটাকে একটু এক্সটেন্ড করে আঁকি, ধরো এটা আমার তলটা, কিন্তু আমার যদি ভেক্টরটা এরকম না হতো, আমার যদি ভেক্টরটা এরকম হতো যে এই ভেক্টরটা এদিকে এবং বি ভেক্টরটা তার লম্ব দিক বরাবর এদিকে ক্রিয়াশীল, তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পেতাম সেই ক্ষেত্রফলটা কেমন? তার ক্ষেত্রফলটা ছবিতে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো এ থেকে কি করে বিতে আসছি। এবার দেখো এ থেকে বিতে আসার জন্য আমাকে কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ ঘুরলে কখনোই এদিকটা, কারণ এদিক থেকে আমি ক্লকওয়াইজ দেখতে পাচ্ছি, উপর থেকে আমি ক্লকওয়াইজ দেখছি, তাহলে এই তলের তলা থেকে দেখলে আমি ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখব। তাহলে এখন যদি ক্ষেত্রফলটা কোন দিকে ভাবা যায়, দেখা যাবে ক্ষেত্রফলটা হয়ে গেল এই তলের নিচের দিক বরাবর, অর্থাৎ এবি ভেক্টরটা, অর্থাৎ এই গুণফলটা এদিকে ক্রিয়াশীল, ক্ষেত্রফলটা এদিকে ক্রিয়াশীল, যার দিক এইদিকে। এই ইউনিট ভেক্টরটাকে এন ক্যাপ যদি বলি, এন ক্যাপের দিকে। ক্লিয়ার? তাহলে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে প্রেফারেন্স দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা ভেক্টরের দিক হিসেবে ধরে, মানে পজিটিভ দিক হিসেবে ধরে আমরা ক্ষেত্রফলের দিকটাকে খুঁজে বের করতে পারি। অর্থাৎ এবার থাম্ব রুল ইউজ করো, এ এখানে বি ওখানে, অর্থাৎ আমার ভেক্টরটা প্রথম ছবিতে এরকম ছিল যে এ ভেক্টর এরকম, বি ভেক্টর এরকম, এ ভেক্টরটা এই লাইন বরাবর আর বি ভেক্টরটা তার সঙ্গে লম্ব এই যেরকম আছে, এ ভেক্টরটা এই লাইন বরাবর আছে, বি ভেক্টর তার সঙ্গে লম্ব আছে, তাহলে ক্ষেত্রফলটা এদিকে, কারণ এ থেকে বি যাওয়াটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পেরেছি এ থেকে বি যাওয়াটাকে, এ থেকে বি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরলো। কোন দিক থেকে দেখছি? উপর থেকে দেখছি, তাহলে ক্ষেত্রফলের দিক কোন দিকে? উপরের দিকে, যেটা আমার এন ক্যাপের দিক। কিন্তু যখনই এ ভেক্টরটা চলে গেল এদিকে, বি ভেক্টরটা চলে গেছিল এদিকে, তখনই আমরা এ থেকে বি আসছে কি ক্লকওয়াইজ হবে।
তাহলে আমরা উপর থেকে দেখছি এটা ক্লকওয়াইজ, যদি তলা থেকে দেখি তাহলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ দেখাবে। তখন তাহলে এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে? এবির গুণফলটা ডাউনওয়ার্ড হবে। হয়েছে? তাহলে এভাবে এরিয়া ভেক্টর কোন দিকে সেটা খুঁজে বের করা যায়। এবার যেহেতু দুটি ভেক্টরের গুণফলে একটি ভেক্টরের জন্ম হচ্ছে, তাই আমি এই এরিয়া ভেক্টরটাকে বলতে পারি এটা তৃতীয় ভেক্টর সি ভেক্টর। এখানেও এটা তৃতীয় ভেক্টর সি ভেক্টর, অর্থাৎ এ আর বি দুটো ভেক্টরের গুণফলে সি ভেক্টরটার জন্ম, যেখানে এ আর বি পরস্পর লম্ব। কিন্তু যদি পরস্পর লম্ব না হয়, অর্থাৎ যদি এ আর বি থিটা কোণে আনত থাকে, হতেই পারে, নট নেসেসারি এ আর বি অলওয়েজ 90 হবে, তখন কি হবে? তাহলে দেখা যাক এ আর বি পরস্পর থিটা কোণে আনত থাকলে কি হবে। তাহলে এরকম একটা তল কনসিডার করা হলো, যে তলে আমার দুটো ভেক্টরকে আঁকতে হবে, যে ভেক্টর দুটো পরস্পর থিটা কোণে আনত। তাহলে একটা ভেক্টর এটা এবং আরেকটা ভেক্টর এটা, যেখানে এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর। মাঝের কোণটা কত? মাঝের কোণটা থিটা। ঠিক আছে? আচ্ছা, বোঝার সুবিধার জন্য আমি তলটাকে আরেকটু বড় করে নিই, তাহলে তোমার ভাবতে সুবিধা হবে। তলটা ধরো আরেকটু বড়, তাহলে ছবিটা কমপ্লিট হবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি 2Dতে 3D আঁকাটা একটু কঠিন, তো ইমাজিনেশনের সাহায্য নিতে হয় অনেকটা। আচ্ছা, যাই হোক, এবার ভাবো এটা তো পরস্পর থিটা কোণে আনত, মানে আমি যদি এটাকে 2Dতে ভাবি, 2Dতে আমার ছবিটা এরকম হয়ে আছে যে বি ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল এবং এ ভেক্টরটা তার সঙ্গে এরকম একটা থিটা কোণ করে আছে। ঠিক আছে? তাহলে এখন কি হবে? কি আর হবে? এ ভেক্টরটাকে আবার উপাংশে ভাঙো। এ ভেক্টরের একটা অংশ এদিক বরাবর আছে, যেটা cos থিটা। আরেকটা উপাংশ যেটা ডট প্রোডাক্ট ইউজ করিনি, সেটা কোন দিক বরাবর আছে? সেটা আছে এ সাইন থিটা, কারণ এটা যদি থিটা হয় অবশ্যই এটা এ সাইন থিটা। তাহলে এ ভেক্টরের একটা উপাংশ বি বরাবর থাকছে, আরেকটা উপাংশ বি এর সাথে লম্ব বরাবর থাকছে। এবার যেহেতু এই উপাংশটা এ cos থিটা উপাংশটা বি এর সাথে কোনো ক্ষেত্রফল তৈরি করে না। কিরকম? বি ভেক্টরটা তো এদিকে ক্রিয়াশীল ছিল, এ cos থিটা তার উপর চলে আসলো, তাহলে উৎপন্ন ক্ষেত্রফল কত? কোনো ক্ষেত্রফলই তো তৈরি হয়নি, 0। তার মানে এ cos থিটার ক্ষেত্রফল তৈরিতে কোনো প্রভাব নেই। তাহলে এই cos থিটাটাকে আমি ওই জন্য আউট করে দিলাম। তাহলে ক্ষেত্রফল তৈরিতে প্রভাব কার আছে? ক্ষেত্রফল তৈরিতে প্রভাবটা আছে অ্যাকচুয়ালি এ ভেক্টরের লম্ব অংশটার। তাহলে এ ভেক্টরের লম্ব অংশ কোনটা? এ ভেক্টরের লম্ব অংশটা হলো এ সাইন থিটা। তাহলে এখন উৎপন্ন ক্ষেত্রটা কতটা? এখন উৎপন্ন ক্ষেত্রটা বলা যেতে পারে এতটা। ওকে? এবং সেই উৎপন্ন ক্ষেত্রটা, আচ্ছা আমি ভেক্টরটাকে একটু এঁকে রাখি, নাহলে তোমরা ভাববে ভেক্টরটা আবার কোথায় গেল। ভেক্টরটা আছে, যেমন ছিল ভেক্টরটা তেমনই আছে।
ঠিক আছে? তাহলে এই যে ক্ষেত্রফলটা তৈরি হলো মিডিলে, সেই ক্ষেত্রফলের মান কত? এ সাইন থিটা ইন্টু বি, অর্থাৎ এ বি সাইন থিটা। এবং তার দিক কোন দিকে? এ থেকে বি এর দিক অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি, তার ডিরেকশন হবে এই তলের সাথে লম্বভাবে উপরের দিকে। এবং সেই ক্ষেত্রফলের মান কত হবে? ক্ষেত্রফলের মান হবে এ বি সাইন থিটা। এইভাবে এসছে এ বি সাইন থিটা। অর্থাৎ এ ভেক্টরের যে অংশটা ক্ষেত্রফল গঠনে অংশ নিল, যেহেতু সেটা এ সাইন থিটা, তাহলে সেই এ সাইন থিটার সঙ্গে বি এর যে ক্ষেত্রফলটা তৈরি হলো, বিকে মিলে যে ক্ষেত্রফলটা তৈরি হলো, সেই ক্ষেত্রফলের মান আমরা পেলাম এ বি সাইন থিটা। এবং সেই এ বি সাইন থিটার দিক কোন দিকে? এ থেকে বি এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো। কোন দিক পাওয়া যাবে? বোর্ড থেকে বাইরের দিকে। এখানে সেটাই এই আপওয়ার্ড দেখানো হয়েছে। ক্লিয়ার যে এ বি সাইন থিটা কেন হয় এ ক্রস বি, এবং তার সঙ্গে এন ক্যাপটা কেন জুড়তে হয়? কারণ সেই ক্ষেত্রফলের দিকটাকে দেখানোর জন্য। কারণ এ আর বি এর গুণফল, অর্থাৎ এ সাইন থিটা এবং বি এর গুণফল যে ক্ষেত্রফলটা তৈরি করেছে, সেই ক্ষেত্রফলের দিক আপওয়ার্ড। যদি এ ভেক্টরটা পুরোপুরি লম্ব হয়ে যেত, তাহলে ক্ষেত্রফলের মানটা আরেকটু বাড়ত। যেহেতু পুরোপুরি লম্ব হয়নি, তাহলে এই ভেক্টরটার যতটা অংশ লম্ব আছে, ততটা অংশ বি এর সঙ্গে ক্ষেত্রফল গঠন করেছে। বুঝতে পারলাম কথাটা? দেখো আরেকবার বলি। এটা আমার বি ভেক্টর আছে, এবং ধরো এ ভেক্টরটা তার সঙ্গে লম্বই আছে, এবং এই ভেক্টরটা তার সঙ্গে লম্বভাবে আছে। তাহলে এটা হলো 90 ডিগ্রি। তাহলে মিলিত ক্ষেত্রফলটা কতটা? মিলিত ক্ষেত্রফলটা হলো মধ্যবর্তী এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। এই যে আয়তক্ষেত্র তৈরি হলো, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। এবার যখনই এ ভেক্টরটাকে আমি রোটেট করিয়ে দিচ্ছি, এ ভেক্টরটা যখনই রোটেট করিয়ে এদিকে চলে আসছে, তার লম্ব উপাংশ হয়ে যাচ্ছে ছোট। তাহলে ক্ষেত্রফলটা কতটুকু হবে? ক্ষেত্রফলটা ছোট হয়ে গেল। এ ভেক্টরটাকে আরেকটু রোটেট করিয়ে দিই, তাহলে লম্ব উপাংশ আরেকটু ছোট হয়ে গেল, ক্ষেত্রফলটা এইটুকু হয়ে গেল। এই ভেক্টরটাকে আরেকটু রোটেট করিয়ে দিই, লম্ব উপাংশ আরও ছোট হয়ে গেল, ক্ষেত্রফলটা আরও ছোট হয়ে গেল। এবং এই ভেক্টরটা রোটেট করে এখানে চলে আসলো, ক্ষেত্রফলটা নাই হয়ে গেল, ভেক্টরটা নাই হয়ে যাবে। মানে পরপর কয়েকটা সিরিজ অফ পিকচার থাকলে এটা বেশ ভালো বুঝতে পারবে কি হচ্ছে ঘটনাটা। আমি ব্যাপারটা 2Dতে দেখাই, তাহলে ভাবতে সুবিধা হবে। যে ধরো এটা বি ভেক্টর, এখানে এ ভেক্টরটা তার সঙ্গে লম্ব, এদিকে এ ভেক্টর। নেক্সট পিকচারে ধরো এটা বি ভেক্টর, এ ভেক্টরটা তার সঙ্গে লম্ব না, এটা লম্বের দিক, কিন্তু এটা ঠিক যত বড় ঠিক তত বড়ই আঁকবো, এদিক বরাবর চলে এসছে। ঠিক আছে? তাহলে বিটা বি এর মতো থাকলো, এটা একটু অ্যাঙ্গেল করে গেল। এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। নেক্সট পিকচারে কি করব? নেক্সট পিকচারে নিচে দেখাই, বি ভেক্টরটা যা ছিল, এ ভেক্টরটা যত বড় ঠিক তত বড় আঁকবো, কিন্তু আরেকটা অ্যাঙ্গেল করে আঁকবো। অর্থাৎ এই ভেক্টরটা এবার এই দিক বরাবর চলে এসছে। এটা হলো তার লম্ব অক্ষটা। তাহলে এবার দেখো, এখানে এ ভেক্টরটা যেহেতু পুরোপুরি ক্রিয়াশীল আছে, তাহলে এখানে গঠিত ক্ষেত্রফলটা সবচেয়ে বড়। ক্ষেত্রফল। কিন্তু এখানটা কি, এ ভেক্টরের একটা উপাংশ ক্রিয়াশীল হচ্ছে, যার মানটা কি? এ সাইন থিটা। কারণ থিটাটা এখানে আছে। তাহলে উৎপন্ন ক্ষেত্রফলটা আগের থেকে ছোট হচ্ছে।
এবার যখন এ ভেক্টরটা আরেকটু ঘুরে গেল, তাহলে উৎপন্ন ভেক্টরটা মানে উৎপন্ন ক্ষেত্রফলটা মানে এ সাইন থিটা যেহেতু ছোট, উৎপন্ন ক্ষেত্রফলটা আরেকটু ছোট হয়ে গেল। অর্থাৎ এবার এটা যদি ভেক্টরটা কোন দিকে উৎপন্ন হয় সেটা দিয়ে বলি, যে এখানে উৎপন্ন ভেক্টরটা এই দিক বরাবর লম্ব বাইরের দিকে, তো তার গুণফল কি সবচেয়ে বড়। যখন এটা থেকে এখানে পৌঁছালো, ভেক্টরটা রোটেট করলো, এইটা এর মানটা ছোট হলো, তখন এই লম্ব ভেক্টরটা একটু ছোট হলো। যখন এটা হলো তখন লম্ব ভেক্টরটা আরেকটু ছোট হলো। যখন এটা জাস্ট একই লাইনে কোইনসাইড করে যাবে লাল ভেক্টরটা, তাহলে দেখো আর এর কোনো লম্ব উপাংশই নেই। তাহলে এই দুটো ভেক্টর তো কোনো ক্ষেত্রফল তৈরিই করলো না। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? সেখান থেকে আমরা বলতে পারি যে এদের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলের মান শূন্য, উৎপন্ন কোনো ভেক্টর হয়নি, কোনো ভেক্টর তৈরি হয়নি। তাহলে এভাবে বলা যেতে পারে যে ফাইনালি এ ক্রস বি পাওয়া যাবে এ বি সাইন থিটা কোন দিকে? অ্যাকচুয়ালি এ সাইন থিটা ও বি যে ক্ষেত্রফল উৎপন্ন করে তার দিকে। এবার যেহেতু ক্ষেত্রফলটাকে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ পজিটিভ ধরবো, তাহলে এ থেকে বি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো, তাহলে বোর্ড থেকে বাইরের দিকে। আবার এ থেকে বি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, তার মানে এই দিকে। থাম্ব রুল বসাও, সেম রেজাল্ট এইদিকে। থাম্ব রুল বসাও, সেম রেজাল্ট এদিকে। এখানেও থাম্ব রুল বসাও, সেম রেজাল্ট এদিকে। তাহলে যদি বি ক্রস এ হতো তাহলে সেটা ভেতর দিকে হতো, যেহেতু এ ক্রস বি দেন আউটওয়ার্ড। তাহলে এই সেই আপওয়ার্ড বাইরের ডিরেকশনটাকে বোঝানো হচ্ছে এন ক্যাপ দিয়ে, অর্থাৎ এই ক্ষেত্রফলের যেটা পজিটিভ ডিরেকশন এটা, অর্থাৎ যেটা অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশন সেটা। ঠিক আছে, তাহলে সামারাইজ করি গোটা ব্যাপারটাকে। ক্রস প্রোডাক্টে আমরা কি কি শিখলাম? প্রথমেই আমরা ক্রস প্রোডাক্টে ঢুকিনি, আমি গোটা ভিডিওটা যেহেতু একটু অন্যভাবে বললাম, ক্রস প্রোডাক্টে আমি যেহেতু অন্যভাবে এলাম, তাই ব্যাপারটাকে সামারাইজ করে দিই। কারণ এভাবে তোমরা হয়তো ক্রস প্রোডাক্টটাকে ভাবোনি কখনো, তো একটু নতুন করে ভাবালাম। ভেবে দেখো আমরা কি করলাম, প্রথমেই ডিফাইন করে নিলাম মাস কি। মাস থেকে ভলিউম ইন্টু ডেনসিটি দিয়ে বললাম যেহেতু এটা স্কেলার তাই মাস স্কেলার, বা উল্টাটা যেহেতু মাস স্কেলার তাই ভলিউম স্কেলার। ঠিক আছে, তারপর ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু হাইট, এই ফর্মুলা থেকে ডিফাইন করলাম যেহেতু হাইট একটা ভেক্টর এবং ভলিউম একটা স্কেলার, আর এটা যেহেতু ভেক্টর হয়ে দাঁড়াচ্ছে তাহলে এরিয়াকে ভেক্টর হতে হবে, কারণ দুটো ভেক্টরের গুণফল ছাড়া একটা স্কেলার জন্ম নিতে পারে না। যেহেতু এরিয়াটা ভেক্টর রাশি, তাহলে এরিয়াটা কোন দিকে হবে? তারপরে আমরা দেখলাম অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভের কথা, অর্থাৎ এ আর বি মিলে লম্বভাবে যদি থাকে এবং সেই লম্ব দিক যে তলটা তৈরি করবে সেই তলের উচ্চতার দিক, অর্থাৎ সেই তলের লম্ব দিকটা হবে এদের গুণফল। হ্যাঁ, আমাকে এ থেকে বিতে যেতে হবে, আমার বলাটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু দৈর্ঘ্য না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এ কে দৈর্ঘ্য ধরো, বি কে প্রস্থ ধরো। তা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি অ্যান্টি ক্লকওয়াইজ পাই তাহলে আপওয়ার্ড, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি ক্লকওয়াইজ পাই তাহলে সেটা ডাউনওয়ার্ড, মিনস অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ ডিরেকশন। দিয়ে ফাইনালি যখন দেখছি এ আর বি ভেক্টর দুটো পরস্পর লম্ব হচ্ছে না, তখন অল্টারনেটিভ অপশন কি পাচ্ছি? তাহলে তখন
এবার যেটা দেখাচ্ছি বইয়ে করা থাকে নর্মালি সেভাবেই। তখন আমরা যেটা করি যে এদিকে একটা ভেক্টর ধরে নিলাম বি ভেক্টর, এদিকে একটা ভেক্টর ধরে নিলাম এ ভেক্টর, যাদের মধ্যে উৎপন্ন কোণটা কত থিটা। তাহলে এদের ক্রস প্রোডাক্ট কি করে করব? এদের ক্রস প্রোডাক্ট করার জন্য এর লম্ব দিকে যে উপাংশটা আছে সেই উপাংশটাকে ধরব, সেটা কত? সেটা হলো এ সাইন থিটা, এবং এ সাইন থিটার সঙ্গে বি এর গুণফলে যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রফলের ডিরেকশান এ বি সাইন থিটা হিসাবে আপওয়ার্ড ডিরেকশান, অর্থাৎ এই তলের সঙ্গে লম্ব দিক যেটা সেই লম্ব দিকে এই এ বি সাইন থিটার গুণফল পাওয়া যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি সেখান থেকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়ে যাবে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। আর যদি উল্টাটা হয়, উল্টাটা অর্থাৎ এ এদিকে বি এদিকে, তাহলে সিমিলারলি এর কম্পোনেন্ট তার সঙ্গে বি এর ক্ষেত্রফল বের করব, তাহলে সেটা এ সাইন থিটা এখানে চলে গেল। তখন সেই ক্ষেত্রফলের লম্ব দিক কোন দিকে? তার সঙ্গে লম্ব হবে ডাউনওয়ার্ড। অর্থাৎ এ থেকে বিতে আসবো যদি ক্লকওয়াইজ হয় তাহলে ডাউনওয়ার্ড, এ থেকে বিতে যাব যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আপওয়ার্ড। তো যাই হোক না কেন এ ক্রস বি হয়ে গেল এ বি সাইন থিটা। সাইন থিটা কেন? কারণ আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ খুঁজে বের করতে হবে, অর্থাৎ পরস্পর লম্ব দুটো দিক বের করতে হবে। যদি অ্যাঙ্গেলে থাকে তাহলে এ সাইন থিটাটাই হবে বি এর সাথে এ লম্ব ভেক্টর, মানে বি এর সাথে এর দ্বারা উৎপন্ন লম্ব ভেক্টর। যেহেতু বি এর সাথে এ লম্ব না, বি এর সাথে যেহেতু একটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এর যেটা সাইন উপাংশ সেটা বি এর সাথে লম্ব থাকছে। তো সেই লম্ব দিকটাকে খুঁজে বের করে আমরা এ আর বি এর ক্রস প্রোডাক্ট নির্ণয় করছি এবং ফলাফলটা পাচ্ছি তার ক্ষেত্রফলের দিক। তো এই ছিল আমার টোটাল ভিডিওটা। ক্রস প্রোডাক্টের একটা নতুন অ্যাপ্রোচ দেখালাম, ক্রস প্রোডাক্ট বোঝার একটা নতুন অ্যাপ্রোচ দেখালাম, কারণ খুব প্রবলেম হয় ডট প্রোডাক্টে কস থিটাটা ব্যাখ্যা করা খুব সহজ, কস থিটাটা কী করে আসছে, কিন্তু ক্রস প্রোডাক্টে সাইন থিটাটা কী করে আসছে বা কেনই বা একটা নতুন দিকের জন্ম হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় না। জাস্ট আমি চেষ্টা করলাম সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানিও, আর বুঝতে পারলে অবশ্যই একটি লাইক দিও। তো এই অবধি থাক আজকে আমার ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের মধ্যে তুলনামূলক একটা আলোচনা করব, যেখানে তাদের ধর্মবলী নিয়ে আলোচনা করা হবে। তো আজকের মতো এইটুকু থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।